জেনারেশন টেলিভিশন। গল্পের জীবন কিংবা জীবনটা গল্পের, যাই বলি না কেন আমাদের চারপাশে অনেক গল্প ছড়িয়ে আছে। আর আজ আমাদের এই বিশেষ আয়োজন, বইমেলার বিশেষ আয়োজন, বইপোকাতে যে মানুষকে নিয়ে কথা বলতে যাচ্ছি, যে মানুষের সাথে গল্প করতে যাচ্ছি, এই মানুষটি গল্প বলতে ভালোবাসেন। কখনো চলচ্চিত্রের মাধ্যমে, কখনো বইয়ের পাতার মাধ্যমে, কিংবা কখনো কবিতার মাধ্যমে। যাই বলি না কেন সেই মানুষটি আজকে আমাদের সাথে আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন এই সময়ের সবচাইতে জনপ্রিয় কথা সাহিত্যিক সাদাত হোসাইন। সাদাত ভাই, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ শান্ত, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে যে এত ব্যস্ত থাকার পরও আমাদেরকে সময় দেওয়ার জন্য। এটি তো সবসময় পরীক্ষিত যে শান্ত যখন আমাকে ডাকে, আমার যত সমস্যাই থাকুক আমি আসবই। সো আবার এসেছি। সাদাত ভাইয়ের ব্যাপারে যদি জিজ্ঞেস করতে চাই, লেখালেখি শুরু থেকে শুরু করে এভরিথিং সব কিছুই সবাই জানে, কারণ আর যারা না জানে তারা কিন্তু উইকিপিডিয়াতে সার্চ করলেই পেয়ে যাচ্ছে। তাই আমি এই রিলেটেড কোনো প্রশ্নই করব না যে কবে নাগাদ শুরু হয়েছিল লেখালেখি, কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠলেন। আমি শুধু জানতে চাই প্রথমেই যে এই বছর কি কি বই আসলে আমরা মেলাতে পেতে যাচ্ছি। এবছর আমার 4টি নতুন বইমেলায় রয়েছে। এর মধ্যে একটি বই হচ্ছে তোমার নামে সন্ধ্যা নামে। এই বইটি কিন্তু জানুয়ারি বা ডিসেম্বরের দিকে প্রকাশিত হয়ে গেছে। এটির কারণ ছিল, যেহেতু বইটি লেখা হয়েছিল আগে, প্রস্তুত হয়েছিল, তো আমি তখন ভাবলাম যে বইমেলায়, তো তখন আমাদের ধারণা ছিল ফেব্রুয়ারিতে বইমেলা হবে। তো আমি তখন ভাবলাম যে ফেব্রুয়ারিতে দুটো বই একসাথে উপন্যাস না এনে, যেহেতু এটি অলরেডি রেডি হয়ে গেছে, এটিকে মাসখানেক আগে যদি আমরা পাঠকদের কাছে দিই, তো পাঠক একটু ব্রিদিং স্পেস পাবে যে হ্যাঁ ঠিক আছে, আমি 1 মাস পরে আবার আরেকটি বই আসছে, তখন একটা গ্যাপ হবে। তো তখন তোমার নামে সন্ধ্যা নামেটা আসে। আসার পরে যেটা হয় যে সেটা অনলাইনে প্রচুর পাঠক আসলে বইটি কিনে ফেলেন। তো সেই বইটিও এবারে এখনও পর্যন্ত বইমেলায় খুবই ভালো সাড়া পেয়েছে। এটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। এটি পাওয়া যাচ্ছে তাদের 8 নম্বর প্যাভিলিয়নে। এর বাইরে এবার একদম বইমেলায় নতুন যেই বইটি, যেটি আসলে বইমেলার আগে প্রকাশিত হয়নি, বইমেলার মধ্যে প্রথম দিনে প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে স্মৃতিগন্ধা। এই বইটি প্রকাশ করেছে অন্যধারা। তাদের স্টল নাম্বার হচ্ছে 144 থেকে 147। আর অন্যধারা থেকে আরেকটি বই আসবে, সেটি হচ্ছে 2-1 দিনের মধ্যে চলে আসবে, কবিতার বই, নাম হচ্ছে প্রণয়ে তুমি প্রার্থনা হও। এর বাইরে প্রথমা থেকে একটি উপন্যাস এসেছে। এটি মূলত প্রথম আলোর ঈদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল গত বছরের প্রথম দিকে, বিভা ও বিভ্রম। এটি আজকে থেকে বইমেলায়, আগামীকালকে থেকে বইমেলায় পাওয়া যাবে। বাহ, চমৎকার। তার মানে সাদাত হোসেনের পাঠকরা এবার 4টি বই পেতে যাচ্ছে একসাথে। এটা আসলে বিশাল একটা পাওয়া পাঠকদের জন্য, আমাদের জন্য। আর তোমার নামে সন্ধ্যা নামে যে বইটি প্রকাশ হয়েছিল, সেই বইটি মূলত 4 কালারে আলাদাভাবে বের হয়েছিল, যেটা নিয়ে পাঠকের অনেক বেশি ভালো লাগা কাজ করেছে। যে যার পছন্দ মতো কালার দুটোই চুজ করে হয়েছে। এটি নিয়ে নিয়েছে। প্রচুর সমালোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, আবার প্রচুর পাঠকের মধ্যে এটি আগ্রহ তৈরি করে। এই আইডিয়াটা আসলে কিভাবে আসলো? আচ্ছা, এই আইডিয়াটি মূলত আমার না, এই আইডিয়াটি মূলত হচ্ছে অন্য প্রকাশের কর্ণধার মাজহারুল ইসলামের। আমরা জানি যে মাজহারুল ইসলাম বাংলাদেশের প্রকাশনা জগতে অভিনব সব আয়োজন কিংবা উদ্যোগের জায়গায় অসাধারণ এক নাম। আমি তাকে এখনও বলি যে উনি আসলে আমাদের চেয়ে অনেক বেশি তরুণ, ভাবনায়, উদ্ভাবনী চিন্তায় অনেক বেশি তরুণ আমাদের চেয়ে এখনও পর্যন্ত। তো মাজহার ভাই আমাকে বললেন যে যখন এই বইটির প্রচ্ছদ করেছেন মাসুম রহমান, খুব বিখ্যাত প্রচ্ছদ ডিজাইনার, আপনারা জানবেন যে হুমায়ুন আহমেদ স্যারের অনেক বিখ্যাত বইয়ের প্রচ্ছদ তিনি করেছেন। ইভেন অন্য প্রকাশের যে লোগোটা, সেটিও মাসুম রহমানের করা। তো মাসুম ভাই যখন প্রচ্ছদটি করলেন, আমাদের খুবই ভালো লেগেছে। তো মাজহার ভাই মাসুম ভাইকে বললেন যে আচ্ছা, এটি তো তুমি এই কালারই করেছো, তো একটু অল্টারনেটিভ কতগুলো কালার করো, আমরা একটু দেখতে চাই যে কেমন লাগে। তো উনি তখন 4টি কালার করে আমাদেরকে পাঠালেন এবং আমাদের কাছে 4টি কালারই ভালো লেগে গেল। তখন মাজহার ভাই বললো যে একটা কাজ করি, আমরা পাঠকের কাছে জিজ্ঞেস করি যে পাঠকের কোন কালারটি সবচেয়ে বেশি প্রিয়। তো যখন পাঠকের জিজ্ঞেস করা হলো, তখন দেখা গেলো যে পাঠক দ্বিধা বিভক্ত হয়ে গেল। একজন বলছেন আমার লাল, একজন বলছেন হলুদ, একজন বলছেন সবুজ, নীল। তো তখন মাজহার ভাই বললেন কি আমাকে যে আচ্ছা, কাউকে মনোকষ্টে রাখার তো কোনো দরকার নেই, বঞ্চিত করার দরকার নেই। আমরা একটা কাজ করি, এটি 4টি কালারই প্রকাশ করি। এটি খুবই একটি অভিনব ভাবনা, এবং বই নিয়ে তো মানুষ একটু অভিনব ভাবনার কাজ তো করতেই পারে।
এবং এটি দেশের বাইরে কিন্তু প্রচুর এই ধরনের অভিনব কাজ হয়, একই বইয়ের একাধিক প্রচ্ছদ একই সাথে প্রকাশিত হচ্ছে। আমাদের দেশে হয় না যে আমাদের দেশের মানুষের ভাবনা হচ্ছে খুব কনফাইন্ড, মানে তারা এই একটা প্রথাগত ভাবনার বাইরে খুব একটা ভাবতেও পারেন না, বা কেউ ভাবলেও সেটি নিয়ে তারা খুবই উচ্চকিত হয়ে পড়েন, সমালোচনায় মানে সরব হয়ে ওঠেন। কিন্তু মাঝার ভাই আমাকে বললেন যে আমরা তারপর এটা আমরা করবো, তাই আমি বললাম আচ্ছা অলরাইট। এবং করার পরে তো এটা নিয়ে মানে তুমুল আলোচনা হলো, এবং তোমার নামে সন্ধ্যা নামে এখনো পর্যন্ত যে পরিমাণ বই পাঠক সংগ্রহ করেছেন, এটা মানে আমার অবিশ্বাস লেগেছে আর কি এরকম। বাহ, আরো অনেকগুলো ক্যাম্পেইন চলছিল, আমি দেখতে পাচ্ছিলাম যে ওয়েস্টিনের সাথে কিছু একটা চলছিল। হ্যাঁ, এটাও হচ্ছে যেমন ধরো আমি কিন্তু সবসময় চেয়েছি, আমি আসলে ধরো যখন 2013-14 সালের দিকে আমি লেখালেখিটাকে সিরিয়াসলি শুরু করি, তখন কিন্তু অনলাইনে বইয়ের প্রচার নিয়ে আমি প্রথম সরব হই। এর আগে কিন্তু আমি অনলাইনে বইয়ের প্রচার নিয়ে সরব হতে কাউকে দেখিনি। শুধু তাই না, আমি তখন দেখতাম যে লেখকদের মধ্যে এক ধরনের উন্নাসিকতা কাজ করতো, যে বইয়ের প্রচারণা করবেন শুধুমাত্র প্রকাশক, লেখক কেন বইয়ের প্রচার করবে? কিন্তু আমার কথা হচ্ছে যে বইটা তো আমি আমার শ্রম মেধা সময় দিয়ে বইটি লিখেছি, সো আমি যদি এটিকে ওন না করি, আমি যদি এটিকে প্রচার না করি, তাহলে প্রকাশকের কী দায় পড়েছে? ঠিক আছে, তো তখন আমি এটা শুরু করি। তখন আমাকে প্রচুর সমালোচনা সহ্য করতে হয়েছে, কিন্তু আজকে 5 বছর 6 বছর পরে এসে আমি দেখছি যে বইমেলা এখন অনলাইনে সবাই সরব হয়ে উঠছে। তার মানে আমার কাছে মনে হচ্ছে আমি তখন যেই আঘাতটা কিংবা সমালোচনাটা সহ্য করেও এই ট্রেনটা চালু করেছিলাম, বা আমি চেষ্টা করেছিলাম বইটাকে ছড়িয়ে দেওয়ার সর্বোচ্চ উপায়, সেটি আসলে কোনো না কোনোভাবে এখন এসে এটি প্রতিষ্ঠিত হয়েছে, এটি অনেকের মনেই গ্রহণযোগ্য হয়ে উঠেছে। তো যেটি বলছিলাম যে আমি বইকে আসলে ছড়িয়ে দেওয়ার চেষ্টার আরেকটা আমি বলেছিলাম, তোমার মনে আছে শান্ত, যে আমি বলছিলাম যে আমি আমার বইয়ের বিজ্ঞাপন দেখতে চাই বিলবোর্ডে, দেয়ালে। হ্যাঁ, এবং 2019 সালে কিন্তু আমার বইয়ের বিশাল বিলবোর্ডে বিজ্ঞাপন হয়েছে শাহবাগে। এটির পেছনে একটা কারণও ছিল। ধরো বইকে কেন হচ্ছে তুমি বাণিজ্যিক একটি উপাদান হিসেবে দেখতে পারবে না, সৃজনশীল বাণিজ্যিক কন্টেন্ট বা উপাদান হিসেবে কেন দেখতে পারবে না? একটা বই কিন্তু তৈরি করতে তোমার অর্থনৈতিক অনেক ব্যাপার আছে, যুক্ততা আছে, তাই না? নানান ধরনের এটির উপর কিন্তু অনেক মানুষের জীবন জীবিকা নির্বাহ করে, হ্যাঁ, মানে ডিপেন্ড করে। সো এখন ধরো একটা বই যখন তুমি বিলবোর্ডে বিজ্ঞাপন দিবে, তখন কিন্তু তোমাকে ওই বই থেকে বিকৃত অর্থের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। এখন যেই বই বিক্রি হচ্ছে না, তাকে নিয়ে তো প্রকাশক ওই পরিমাণ বিজ্ঞাপন দেওয়ার কথা মাথায় রাখতে পারবে না। সো এটির সাথে কিন্তু পাঠকের আগ্রহের ব্যাপারটাও জড়িত। এবং এখনকার সময় তোমার চারপাশে বিনোদনের বিকল্প মাধ্যম এত বেশি, ফেসবুক, টুইটার, ইউটিউব, টেলিভিশনের 17টা চ্যানেল। আমার মা 20 বছর আগে একটা বই 5 বার 10 বার পড়তেন, কারণ কি? তার পক্ষে আসলে বিকল্প কোনো বিনোদনের মাধ্যম ছিল না। এখন তার হাতে স্মার্টফোন। তো এই যে পরিবর্তিত পরিস্থিতি, প্রযুক্তির যে উৎকর্ষতা ঘটেছে, এই সময় কিন্তু বইকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে অনেক বেশি, না হলে আমরা কিন্তু একটা ভয়াবহ রকমের ক্রাইসিস মোমেন্টে পড়বো। ঠিক এই ভাবনা মাথায় রেখে আমি চেষ্টা করেছি কর্পোরেট পৃথিবীর সাথে বা ভেঞ্চারগুলোর সাথে আমার বইকে ইন্ট্রোডিউস করার। ঠিক ওই সময় ওয়েস্টিনের মতো একটা প্রতিষ্ঠান, যারা কিনা ধরো মানে পৃথিবীর সব দেশই আছে, মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি, তারা বললো যে তারা হচ্ছে তাদের কাছে একটা প্রপোজাল দেওয়া হলে দে এগ্রিড যে হ্যাঁ আমরা এই কাজটার সাথে একসাথে করতে চাই। এটা একটা অসাধারণ ব্যাপার আমার কাছে মনে হচ্ছে, যে বইয়ের মতো একটি বিষয়ের সাথে হচ্ছে তারা অ্যাফিলিয়েটেড হলো, এবং তারা বুঝতে পারছিল যে একসাথে কাজ করলে এটি হয়তো আরও বেশি ছড়িয়ে দেওয়ার সুযোগ আছে। অ্যান্ড দেন হচ্ছে উই ওয়ার্ক টুগেদার। বাহ, চমৎকার একটা বিষয়। এবং একসাথে বোধহয় পাঠকরাও ওয়েস্টার্নে আপনার সাথে ডিনার করতে পেরেছে। হ্যাঁ, এটি আসলে ডিনারের বিষয়টা আসলে ইম্পর্টেন্ট ছিল না। ইম্পর্টেন্ট ছিল কি, আমি তোমাকে বলি, প্রচুর পাঠক, তুমি নিশ্চয়ই নিজেও এই অভিজ্ঞতার মুখোমুখি হওয়া, কারণ তুমি খুবই জনপ্রিয় একজন আর্জে এবং পরিচিত মুখ লেখক হিসেবে পাঠকরা তোমাকে অনেক পছন্দ করে। তুমি নিশ্চয়ই দেখবে যে প্রচুর পাঠক মানে ঢাকার বাড়ি থেকে তোমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, ভাবনা বিনিময় করতে চায়, কিন্তু তোমার পক্ষে কিন্তু সেই সময়টা হয়তো নানা কারণে সম্ভব হয়ে ওঠে না। তো এটি আসলে মূলত ছিল যে ভাবনা বিনিময়। আমরা বলেছি গল্প আড্ডা, আমরা মূলত এটি বলেছি। এখন খুব স্বাভাবিকভাবে তুমি যখন কারোর সাথে গল্প আড্ডা করার জন্য কোথাও বসবে, খুব স্বাভাবিকভাবে সেখানে তো ধরো যদি রাতের বেলা হয়, এটা একটা ব্যাপার, এটা ডিনার হতে পারে। এখন এটি হচ্ছে এক শ্রেণীর মানুষ হচ্ছে ডিনারটাকে অনেক বেশি মানে একসাথে বসে গল্প করাটাই তো বিশাল সৌভাগ্য। খুব স্বাভাবিকভাবে তুমি যদি আমার বাসায় আসো, আমি তোমাকে নিশ্চয়ই খেতে বলবো। তো বিষয়টা হচ্ছে যে যারা নেতিবাচক ভাবনা দ্বারা হচ্ছে শেপড, তারা আসলে সবার আগে হচ্ছে নেতিবাচকতাটা খুঁজে বের করবে, যার সেখানে কোন বিষয়টা নিয়ে নেতিবাচক কথাটা। এটা নিয়েও কি সমালোচনা হয়েছে? প্রচুর সমালোচনা হয়েছে। এবং আমি তোমাকে একটা মজার কথা বলি, ইদানিং আমার মধ্যে এরকম হয়, ধরো এই যে এবার বইমেলা শুরু হয়েছে, আমি এখন একটু মানে আমার কাছে অস্বস্তি লাগছে, কি ব্যাপার এবার বইমেলা শুরু হয়ে গেল, অথচ সাদাত হোসাইনকে নিয়ে ফেসবুকে কোনো সমালোচনা হচ্ছে না। হ্যাঁ, যেমন ধরো মানে গতকালকে বা পরশু হচ্ছে আমার একটা বইয়ের প্রচ্ছদ এসেছে, তো প্রণয় তুমি প্রার্থনা হও, এটি নিয়ে একটা সমালোচনা একটু শুরু হয়েছে। কি আমার বইয়ের এই প্রচ্ছদের ছবিটি
গুগল থেকে নেওয়া। তো আমি না দেখে একটু অবাক হয়েছি, কারণ গুগল থেকে নেওয়া বইয়ের প্রচ্ছদ হয়েছে, হাজার হাজার বইয়ের প্রচ্ছদ হয়েছে, কোনটা নিয়ে কোনো কথা নেই, আমার বইটা নিয়ে কথা হয়েছে। অন্যদিকে তুমুল সমালোচনা এটা নিয়ে, হ্যাঁ। তো অন্যদিকে যেটা হয়েছে যে আমার যে প্রচ্ছদ ডিজাইন করেছেন, ধরো একটা প্রচ্ছদ একজন তোমার প্রচ্ছদ শিল্পী করেছে, এখন তুমি লেখক, তোমার পক্ষে কিন্তু জানার কোনো সুযোগ নাই যে এটি তিনি কোন ছবি থেকে প্রচ্ছদ করেছেন, জানার সুযোগ আছে? না। সেটা যদি তুমি সমালোচনা করো, তুমি করতে পারো প্রচ্ছদ ডিজাইনারের, লেখককে না। কারণ লেখকের পক্ষে আসলে এত এত পৃথিবীতে অসংখ্য ছবি আছে, তার পক্ষে সব ছবি দেখা আসলে সম্ভব নয়, মানে যদি তুমি লজিক্যালি জিনিসটাকে এক্সপ্লেইন করতে চাও। নাম্বার 2 হচ্ছে এটি যে ওই প্রচ্ছদ ডিজাইনার যে প্রচ্ছদটি করেছেন, তিনি কিন্তু প্রচ্ছদে লিখে দিয়েছেন যে এটি ওই ফটোগ্রাফারের আলোকচিত্র অবলম্বনে প্রচ্ছদটি করা হয়েছে। সো এটি নিয়ে কিন্তু সমালোচনার কোনো সুযোগই নাই। কিন্তু ওই যে এক শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে সারাক্ষণই তোমার নেতিবাচকতার বাইরে আসলে চিন্তা করতে পারেন না। তো আমি যেটা হয়েছে, আমার কাছে এখন যেটা মনে হয়, বিলিভ মি, যখনই আমি দেখছি যে আমাকে নিয়ে কোনো সমালোচনা হচ্ছে না, আমাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না, তখন আমার কাছে একটু মানে কনফিউজিং লাগে যে হোয়াটস গোয়িং অন, মানে ঝামেলা কোথায় হলো? হ্যাঁ, ঝামেলা। মানে আমার ঘুম থেকে উঠে আমি মনে হচ্ছে যে আমি প্রতিদিন অপেক্ষা করি যে কখন আমাকে 10 জন মানুষ মানে ভালোবাসা যাদের পাচ্ছি সেটা অসাধারণ, কিন্তু ভালোবাসাটার যে ভালোবাসা কিন্তু উচ্চকিত থাকে না। ভালোবাসা হচ্ছে গভীরতম অনুভূতির ব্যাপার, আর ঘৃণা হচ্ছে উগ্র, ভালোবাসা হচ্ছে শান্ত, যার ফলে তুমি ঘৃণাটাকে অনেক বেশি দেখবে, অনেক বেশি তোমার চোখে লাগবে। ধরো এই যে আমার বই এত মানুষ পড়ে, কিন্তু তুমি দেখবা যখন রকমারিতে একটা পোস্ট যায় বইয়ের নিচে অসংখ্য হেট কমেন্ট, ঠিক আছে? কিন্তু যদি সব মানুষ তোমাকে হেইটেই করে, তাহলে তোমার বইগুলো পড়েন কারা? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু তার মানে হচ্ছে এটি যে যারা তোমাকে ভালোবাসেন, যারা তোমাকে বই পড়েন, তারা আসলে ওই হেট স্পিচের ওইখানে গিয়ে কমেন্ট করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাদের কথা হচ্ছে যে আমি তার লেখা পছন্দ করি, মানে যে নদী যত গভীর তার বইয়ে চলা তত শান্ত। ব্যাপারটা হচ্ছে এরকম যে যারা হচ্ছে বই পড়েন তারা আসলে অনেক গভীর, সুতরাং তারা এইসব মানে অনলাইনে এসে কারোর বিরুদ্ধে হেট স্পিচ ছড়ানোর মধ্যে থাকে না। কে কি কমেন্ট করে এটাতে আসলে কিছুই তারা যায় আসলে আসে বইটা না। ঠিকই পড়েন। মানে আমি এটা দেখে অবাক হই যে আচ্ছা, এত মানুষ আমাকে অপছন্দ করে, তাহলে নিশ্চয়ই আমার বই কেউ পড়বেন না। কিন্তু আমি ঠিকই দেখি প্রতিবার বইমেলায় সব মানুষ বই সংগ্রহ করছেন, লাইন দিয়ে বই কিনছেন। তো তখন আমার কাছে মনে হয় যে যারা ভালোবাসেন তারা আসলে চুপচাপ ভালোবেসে বইটা পড়েন। তারা আসলে ওই মানে বলে না যে তুমি মূর্খের সাথে তর্ক করো না, তাহলে মূর্খ তোমাকে তার পর্যায়ে নামিয়ে নিয়ে আসবে এবং সে নিজে বিজয়ী হবে, ঠিক আছে? তো আমার ধারণা যারা বই পড়েন তারা এই মূর্খের তর্কের সামিল হতে চান না আসলে। আমরা সেই অপছন্দের মানুষগুলো নিয়ে কথাও বলতে চাই না, কারণ কেউ যখন ভালো কিছু করে তখন কিছু মানুষ অকারণে অপছন্দ করবে, সেটাই স্বাভাবিক। আমি যেটা জানতে চাই সেটা হলো একজন লেখক হিসেবে বিলবোর্ডে ছবি দেখা। আমরা তো ইউজুয়ালি যেটা দেখে আসি যে চলচ্চিত্রের নায়ক নায়িকা এদেরকে বিলবোর্ডে দেখা যায়, কিন্তু যখন আপনি একজন লেখক হিসেবে নিজেকে বিলবোর্ডে দেখছিলেন তখন আসলে অনুভূতিটা কেমন ছিল? আমার আসলে কি, আমি আসলে একটা ট্যাবু ভাঙতে চেয়েছিলাম। মানে এটা আসলে আমি সত্যি কথা বলি, যখন বইয়ের প্রচারণা নিয়ে আমি অনেক সরব হয়ে উঠলাম, তখন এটা নিয়ে আমাকে তুমুল বাক্য বানে এখনো হয়, দেখবা ট্রল, মেমস, নানান কিছু হচ্ছে। সো এটির মুখোমুখি হতে হয়েছে। কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে তুমি যখন একটা প্রচলিত ট্রেন্ড ভাঙতে যাবে, তোমাকে আসলে এগুলোকে মুখোমুখি হতেই হবে। সো আমি একটা ট্যাবু ভাঙতে চেয়েছিলাম, যে বইয়ের বিজ্ঞাপন নিয়ে যে আড়ষ্টতা ছিল, যে উন্নাসিকতা ছিল, সেটি ভাঙতে চেয়েছিলাম। এবং ওই জায়গাটায় আমার সবচেয়ে বড় সফলতার জায়গাটা ছিল যে এটি যখন আমি করেছি, এটি নিয়ে প্রথমে প্রচুর সমালোচনা হয়েছে, কিন্তু সমালোচনার কারণে এটি ছড়িয়ে পড়েছে ফেসবুকে, প্রচুর মানুষ দেখেছে। এরপর আমি আরও অনেককেই দেখেছি যে বই নিয়ে হচ্ছে বিলবোর্ডে বিজ্ঞাপন হচ্ছে। সো আমার কাছে আমার নিজের ছবি দেখতে চাওয়ার আনন্দের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটা প্রচলিত ব্যবস্থা বা প্রচলিত ভাবনাকে ভেঙে একটা ধরো মানে মানুষের মধ্যে, হ্যাঁ বইয়ের বিজ্ঞাপন আসলে এরকম ম্যাসিভ পরিসরে হতে পারে এবং যেটা হওয়া জরুরি। কারণ বই তো কোনো সমাজের জন্য ক্ষতিকর ব্যাপার না। ধরো তুমি এই সমাজে এনার্জি ড্রিঙ্কের বিজ্ঞাপন হয়, রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন হয়, সেখানে তুমি ধরো হরলিক্সের মতো প্রোডাক্টের বিজ্ঞাপনে বলা হচ্ছে এটা খেলে হচ্ছে মানে মগজ বৃদ্ধি পায়, বুদ্ধি বৃদ্ধি পায়, মানুষ স্ট্রঙ্গার হয়, হ্যাঁ, তারপরে লম্বা হয়। অথচ তুমি বইয়ের মতো একটা ব্যাপার যেটি কিনা অসাধারণ, যেটির বিজ্ঞাপন কিনা সবচেয়ে বেশি হওয়া উচিত, সেটির বিজ্ঞাপন বা প্রচারণাকে সবসময় বাঁকা চোখে, সরু চোখে, হীন চোখে দেখা হয়। আমার তো মনে হয় যে যারা এটি দেখেন তাদের ভাবনা নিয়ে অনেক ধরনের প্রশ্ন করার অবকাশ আছে। সো আমার ভালো লাগার জায়গাটা ছিল এটি, যে আমি একটি প্রচলিত ভাবনাকে ভাঙতে পেরেছি এবং এটি নিয়ে যে আঘাত আমি পেয়েছি সেটিকে আমি আসলে আমার প্রাপ্তি বা অভিজ্ঞতা হিসাবেই দেখছি। আমার নিজের ব্যক্তিগত ভালো লাগার চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল যে বই নিয়ে আরও বেশি মানুষ যখন সরব হয়ে উঠেছেন, ওটিকে আমি আমার সবচেয়ে বেশি প্রাপ্তি হিসাবে দেখেছি। বাহ, চমৎকার। দেশের গণ্ডির কথা যদি বলি, দেশে আপনি যেখানেই যান না কেন লম্বা একটা সিরিয়াল লেগেই থাকে। এরকম প্রচুর ভিডিও দেখেছি, ছবি দেখেছি, আমি নিজ চোখে দেখেছি। ইভেন কি আজকে যারা মেলা যাবে তারাও দেখবে যে লম্বা একটা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে মানুষ বই পড়ার জন্য, বই নেওয়ার জন্য, অটোগ্রাফ নেওয়ার জন্য। দেশের বাইরে কলকাতাতে আমার বেশ কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং আমি যখন দেখলাম যে সেই
কলকাতার শুভাকাঙ্ক্ষীগুলো আপনার জন্য একদম পাগল প্রায়। আপনি যখন কলকাতায় যাচ্ছেন সেখানেও ভিড় হচ্ছে। এর পিছনে আসলে রহস্য কি? কলকাতা পাঠকরে কিভাবে আপনি আকৃষ্ট করলেন আপনার লেখার প্রতি? রহস্যটা হচ্ছে ফেসবুক। আমি তোমাকে একটা মজার কথা বলি। ফেসবুক ইজ এ ব্লেসিংস ইন এ সেন্স যে ধরো তোমার কাছে একটা ছুরি আছে, ছুরির কাজ কি কাটাছেঁড়া করা, তাই তো? এখন তুমি যদি ধরো একজন ডাক্তার হও, তুমি কিন্তু ছুরিটাকে হচ্ছে একটা মানুষের জীবন বাঁচাতে ব্যবহার করতে পারবে। আর তুমি যদি ধরো একজন ডাকাত বা ছিনতাইকারী বা খুনি হও, তুমি কিন্তু ছুরিটাকে মানুষের ক্ষতিতে ব্যবহার করতে পারবে। তো ফেসবুক হচ্ছে এমন একটা উপাদান বা কম্পোনেন্ট যেটিকে তুমি চাইলে ইতিবাচকভাবে ব্যবহার করতে পারবে, নেতিবাচকভাবে ব্যবহার করতে পারবে। আমি সেটিকে ইতিবাচকভাবে ব্যবহার করেছি। আমি ফেসবুকে প্রচুর লিখেছি, যেহেতু কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি ফেসবুককে আটকাতে পারে না, সেহেতু আমার লেখাগুলো কলকাতার প্রচুর পাঠক পড়েছেন এবং তাদের আমার লেখা ভালো লেগেছে। ফেসবুকের ফলশ্রুতিতে তারা সেই লেখাগুলো পড়তে পেরেছেন, গ্রহণ করেছেন, ছড়িয়ে দিয়েছেন। এই ক্ষেত্রে আমি যেটি বলছি যে আমার লেখার একটা বড় শক্তির জায়গা ছিল, আর সেটি ছড়িয়ে দেওয়ার জন্য ফেসবুক একটা বড় ভূমিকা রেখেছে। এটা কি একই সাথে অস্ট্রেলিয়া, আমেরিকা এগুলোতেও একই কাজ করেছে? আপনি অস্ট্রেলিয়া যখন গেলেন তখনও দেখলাম যে হ্যাঁ, ধরো অস্ট্রেলিয়াতে আমি বলি, এটা একটা অসাধারণ ব্যাপার। প্রথমত কলকাতার ব্যাপারটা দেখো, একটা সময় কিন্তু এরকম হয়েছে যে আমাদের দেশের হাতে গোনা দুই একজন লেখক ছাড়া বেশিরভাগ লেখক আমরা মানে কলকাতায় খুব একটা পাঠকদের কাছে পৌঁছায়নি। বেশিরভাগ সময় আমরা কিন্তু সমরেশ, সুনীল, শীর্ষেন্দু এদের বই পড়তাম এবং তুমুল জনপ্রিয়। কিন্তু তুমি দেখো গত 2, 4, 5 বছরে কিন্তু এই ট্রেন্ডটা ভেঙেছে। আমাদের দেশের লেখকদেরও কলকাতার পাঠকরা অনেক লেখককে গ্রহণ করছে। আমি আমার কথাই বলবো, আমার বই বের হচ্ছে দেশ থেকে, দেশ কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট পাবলিশিং হাউস, তারপরে তোমার পত্রভারতী থেকে, হ্যাঁ, তারপরে ধরো কলকাতায় আমার গত বছর এরকম হয়েছে তোমার এই সময় কিন্তু, যেটা ইন্ডিয়ান মানে টাইমসের একটা এই সময় পত্রিকা নিউজ করেছে যে আমাকে হচ্ছে তোমার বাংলাদেশ প্যাভিলিয়ন থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ এত বেশি পাঠক ওখানে মানে জড়ো হয়েছিল যে ওখানে আর ওদের ক্যাপাবিলিটি ছিল না ধারণ ক্ষমতা। এই জন্য আমাকে বাইরে একটা বসার জায়গা করে দেওয়া হয়েছিল মাঠের মধ্যে কলকাতায়। তো এটা আমাদের জন্য একটা বিশাল প্রাপ্তি আমি মনে করি, যে এই পরিমাণ পাঠক আমাদের সাহিত্য পড়ছে। ঠিক একইভাবে অস্ট্রেলিয়ার ব্যাপারটা ছিল এরকম যে ধরো অস্ট্রেলিয়াতে আমাকে যখন ইনভাইট করা হলো, আমি একটু কনফিউজ ছিলাম, কারণ অস্ট্রেলিয়ার মতো একটা দেশে তুমি যাবে, আসবে, থাকবে এবং প্রায় 1 মাসে তোমার সিডনি, মেলবোর্ন, ব্রিসবেনে প্রোগ্রাম হবে, ওখানে প্রচুর এক্সপেন্সিভ সব কিছু। এবং সেখানেও পোস্টারিং হবে, তারপর হ্যাঁ হ্যাঁ, অন্যান্য প্রচারণা এবং ধরো করবে। তুমি যে তুমি যাচ্ছ প্লেন ফেয়ার থেকে শুরু করে রেসিডেন্স, এই পুরো বিষয়টা কিন্তু অনেক এক্সপেন্সিভ ছিল এবং এখানে অডিটোরিয়াম ভাড়া করতে হবে, রাইট? তো তখন আমি যেটা দেখলাম যে ওরা এখানে টিকিটের ব্যবস্থা করেছে, যে আমার স্পিচ শোনার জন্য টিকিট কেটে আসতে হবে, সম্ভবত $30 আর $40 এরকম একটা ছিল, যদি আমি ভুল না করি। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমি যেদিন প্রথম অডিটোরিয়ামে ঢুকলাম, আমি ঢুকে দেখি যে অডিটোরিয়াম মানে কানায় কানায় পরিপূর্ণ। সাধারণত এই ধরনের প্রোগ্রামগুলোতে কি হয়, ধরো স্টেজ পারফর্মাররা, ধরো ডান্সার, সিঙ্গার বা ধরো ফিল্ম আর্টিস্টরা হচ্ছে পারফর্ম করলে হচ্ছে মানুষ আগ্রহী হয়, কিন্তু একজন ইয়াং লেখকের লেখা বা গল্প শুনতে গিয়ে মানুষ আসবে টাকা খরচ করে টিকিট কেটে, এবং এখানে মানুষ প্রচুর ব্যস্ত থাকে। সেটি আমাকে অবাক করেছে। আমার মনে আছে যে 11টা পর্যন্ত শো ছিল, কিন্তু 11টা যখন শো বন্ধ হয়ে যাচ্ছে তখন অডিয়েন্স হচ্ছে বলছে না না না, আমরা আরও এক্সটেন্ড করতে চাই। তারা আরও হাফ অ্যান আওয়ার হচ্ছে এক্সটেন্ড করা হলো প্রোগ্রাম, ঠিক আছে, এবং সোল্ড আউট ছিল টিকিট 9 দিন আগে। তারপরে ব্রিসবেন, মেলবোর্নের প্রোগ্রাম হলো, অসাধারণ অভিজ্ঞতা। সো আমি মনে করি যে এটি ফেসবুক অনেক বড় একটা ভূমিকা, কারণ জিওগ্রাফিক্যাল বাউন্ডারিটাকে ধর আগে একটা কী হতো, একটা তোমার হার্ড কপি বই এক জায়গা থেকে আরেক জায়গায় দেওয়ার জন্য অনেক ধরনের বাইন্ডিংসের মধ্যে আমাদের পড়তে হয়। কিন্তু ফেসবুক যেটি করেছে, তুমি একটা স্ট্যাটাস লিখলে পৃথিবীর যে কোনো মানুষ, যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে, তারা পড়তে পারেন। সো তোমার লেখার যদি ওই ক্ষমতাটা থাকে তাকে স্পর্শ করার পাঠককে, তাহলে তিনি তোমাকে খুঁজে বের করবেনই বা তোমার প্রতি আগ্রহী হয়ে উঠবেন। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে ফেসবুক আমার জন্য একটা বড় ভূমিকা রেখেছে আমার লেখালেখি ছড়িয়ে দেওয়ার জন্য। পাঠকরা পাগলামি করে, বিভিন্ন পাঠক বিভিন্ন রকম পাগলামি করে। আমার নিজের জীবনে আমি দেখেছি যে আমাকে একজন এমন এক চিঠি পাঠিয়েছে যে চিঠি 5 জন মিলে ধরতে হয়েছে, এত বড়। তো আপনার জীবনে এমন কোনো একটা ঘটনা আসলে জানতে চাই যেটা আপনি আজীবন মনে রাখবেন। আমার জীবনে অসংখ্য ঘটনা আছে। চিঠির কথা তো তুমি বললে, চিঠির ব্যাপার আছে। আবার অনেক ঘটনা হয়তো আমি বলতেও চাই না, কারণ কিছু বিষয় আসলে একান্তেই থাকা ভালো। এরকম অসংখ্য ঘটনা আছে। তো আমি যেমন ধরো আমি ইন্ডিয়াতে গেলাম, একবার দেখলাম যে এক মেয়ে এসছেন বইমেলায়, তার মানে পিঠে মানে এই জায়গাটায় আমার কবিতার লাইন লেখা, হ্যাঁ, এবং উনি এমনভাবে পড়েছে যাতে দেখা যায় আর কি এটা, হ্যাঁ, সে এখানে কবিতার লাইন লেখা এবং শাড়ি পরে এসছে, শাড়ির মধ্যেও পুরো শাড়িতে হচ্ছে কবিতার লাইন লেখা। আচ্ছা, এটি একবার হচ্ছে আমার মনে আছে যে আমি একটা গান লিখেছিলাম যে নীল শাড়িটার মেয়ে তোমাকেই খুব প্রয়োজন, ঠিক আছে। তো তখন আমার অফিসের অ্যাড্রেস তো দেওয়া ছিল ফেসবুকে, মানে অফিস ছিল।
তো আমি পরে দেখলাম যে প্রায় 1 মাসের মতো এরকম হয়েছে যে আমি অফিস থেকে বের হয়ে দেখি যে একটা মেয়ে নীল শাড়ি পরে দাঁড়ায় আছে, ঠিক আছে। মানে এটা পরে আমি মানে একদিন আমাকে হঠাৎ করে আমাদের বাড়ি মানে অফিসের যে উনি ডাকলেন, ডেকে বললেন যে কি এটা তো একটু মানে অদ্ভুত না ব্যাপারটা, এবং দৃষ্টিকটু যে উনি দাঁড়িয়ে থাকেন এবং জিজ্ঞেস করলেন কথা বলেন না, তারপর বললো যে তোমার সাথে দেখা করতে চান। তারপর ওনাকে ডাকা হলো, ডাকা হওয়ার পর উনি বললেন যে মানে উনি আমার বই পড়ে এতটাই মুগ্ধ এবং ওই গানটা শোনার পর থেকে ওনার কাছে মনে হয়েছে যে উনি আমার সাথে নীল শাড়ি পরে দেখা করতে চান, ঠিক আছে। তো এটা গেল একটা। আমার মনে আছে একটা ছেলে, ও হচ্ছে তোমার মুর্শিদাবাদে বাড়ি, ঠিক আছে। ও আসলো কলকাতায় বাংলাদেশ বইমেলায় এবং আমার সাইজের সমান একটা বিশাল পোর্ট্রেট এঁকে নিয়ে আসছে মুর্শিদাবাদ থেকে। তো পশ্চিমবঙ্গেও এরকম অসম্ভব। এবং তোমাকে একটা মজার ঘটনা বলি, এটা হচ্ছে আমার ধরুন অন্দরমহল বইটা এসছে, তো হঠাৎ করে আমি স্টলে দাঁড়িয়ে আছি, তো এক বৃদ্ধ এবং বৃদ্ধা ধরো 70+ এরকম হবে, ওনারা শিলিগুড়ি বা জলপাইগুড়ি থেকে এসছেন। তো এসে আমাকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা এই যে অন্দরমহল বইটা লিখেছেন সাদাত হোসাইন, উনি আসবে কখন, ঠিক আছে। তো আমি বললাম কেন? বললো যে না, ওনার বইটা আমার মেয়ে হচ্ছে আমাদের লস অ্যাঞ্জেলস থেকে থাকে তার মেয়ে, তো সে হচ্ছে ওই বইটা পড়েছিল এবং সে বলেছে আমাদেরকে কিনতে। তো আমরা কলকাতা থেকে কিনেছি এবং বইটা পড়ার পর আমার খুবই ভালো লেগেছে, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। তো আমার পাশে দাঁড়ানো ছিল আমার প্রকাশক, বললো যে উনি সাদাত হোসাইন। পরে বললো না না, এই যে মোটা বই লিখেছে, অনেক বয়স্ক হবে। পরে বললো যে আপনি ওনার বইয়ের পেছনে ফ্ল্যাপে ছবি দেখেন নাই? বলছে ছবি তো মনে হয় আগের ছবি, ওনার ছবি তো আর দেখে বোঝা যায় না। পরে বললো উনি সাদাত হোসাইন। তো সে তো বিশ্বাসই করবে না যে এরকম একটা বাচ্চা ছেলে কীভাবে হচ্ছে এরকম একটা বই লিখতে পারে। তো পরে উনি আমাকে জড়ায় ধরে হাউমাউ করে কাঁদলেন। তো এই যে অনুভূতিগুলো, ঠিক আছে, যে বললাম না যে ধরো অনেক হেট্রেড, অনেক ঘৃণা, অনেক পাই, কিন্তু এই ধরনের ভালোবাসা আসলে না ওইগুলোকে আর মানে ফিল করতে দেয় না, এই ভালোবাসাটাই ফিল করতে দেয়। সো এরকম অসংখ্য, যে তুমি চিঠির কথা বললে, আমার বাসায় মনে হয় বস্তা ভর্তি চিঠি। মানে এই সময় কিন্তু কেউ কাউকে চিঠি লিখতে চায় না। এই সময় কিন্তু মানুষ ইমেল বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হচ্ছে সাইন দিয়ে হচ্ছে মনের ভাব প্রকাশ করতে চায়। বাট আমি যে পরিমাণ চিঠি পাইছি, মানে ইটস আনবিলিভেবল। এটা এমন না যে আমার বাসায়ও আসে, কারণ আমার ঠিকানা তো কেউ জানে না, আমার প্রকাশকদের ঠিকানায় আসে, বইয়ের পেছনে ঠিকানা প্রচুর চিঠি আসে। অসাধারণ সব অভিজ্ঞতা। চমৎকার ব্যাপার। যেটা জানতে চাই সেটা হলো এত এত প্রশ্ন মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে যে কোনটা রেখে কোনটা করব, সময়ও কম। আপনার চলচ্চিত্র নিয়েও প্রশ্ন আছে, আপনার কবিতা নিয়ে প্রশ্ন আছে, নতুন বই নিয়ে প্রশ্ন আছে। আমি আসলেই কনফিউজড হয়ে যাচ্ছি যে কোনটা নিয়ে কোনটা প্রশ্ন করব। যখন দেখা যাচ্ছে যে বই মেলাতে 300 থেকে 500 বই বিক্রি হলেই ধরা হচ্ছে যে না অনেক বই বিক্রি হয়ে গেছে, সেই জায়গাটাতে আপনার 10-15 হাজার বই বিক্রি হচ্ছে কিংবা আরো বেশি, কিংবা আরো বেশি। একজন লেখক হিসেবে আসলে কেমন অনুভূতিটা এত পাঠকের ভালোবাসা পেয়ে? আমি টু বি অনেস্ট, আমি কিন্তু ভাবতাম, মানে আমার ধারণা ছিল না যে 300 বা 500 কপি বই বিক্রি হওয়ার পরেই হচ্ছে লেখকদেরকে বেস্ট সেলার বলা হয়। আমারও কিন্তু প্রথম দিকে 200-300 কপিতে বইয়ের মুদ্রণ হয়েছে প্রথম দিকে। তো আমি তখন না ভাবতাম যে আচ্ছা এত কম বই বিক্রি হওয়ার পরেও হচ্ছে কিভাবে মানে বলা হচ্ছে যে সে জনপ্রিয় লেখক বা অনেক পাঠকপ্রিয় লেখক। কারণ আমার ধারণা ছিল যে বই অনেক বেশি বিক্রি হয়, কিন্তু আমি যখন আস্তে আস্তে এই লেখালেখির জগতের সাথে পরিচিত হলাম, তখন আবিষ্কার করলাম আসলে খুব বেশি বই বিক্রি হয় না। তো তারপরে যখন পাঠক আমার বই গ্রহণ করা শুরু করলেন, আমি মোটা বই লিখি, দাম বেশি, কমপ্লেইন আছে অনেক, কিন্তু তারপরে যেটা হয় যে পাঠক তো আসলে শেষ পর্যন্ত পড়তেই চায়। আমি যেটা দেখেছি, পাঠক আমার লেখা মানে যত বড়ই হোক তারা বলেন যে কেন শেষ হয়ে গেল। হ্যাঁ, এটার পিছনে কারণটা কি আসলে? প্রত্যেকটা গল্পের বই দেখা যাচ্ছে উপন্যাসের জায়গাটা অনেক বড় বড় বই হচ্ছে, বৃহৎ আকারে হচ্ছে। আচ্ছা, এখানে হয় কি আমরা খুব টু আর্লি টু জাজ, আমরা আসলে খুব দ্রুত জাজ করে ফেলি। আমি লিখছি মাত্র 5-6 বছর, এখন দেখো 5-6 বছরে আমি বা 6-7 বছর আমি লিখছি। এখন এই সময়টা কিন্তু আমার ছোট বই যেমন ধরো বিভা ও বিভ্রম এবার এসেছে, এটি কিন্তু 70-82 পৃষ্ঠা, মেঘেদের দিন 96 পৃষ্ঠা, মরণোত্তম হচ্ছে 96 পৃষ্ঠা। হ্যাঁ, তারপরে হচ্ছে ছদ্মবেশ হচ্ছে 120 বা 30 বা 40 পৃষ্ঠা, শেষ অধ্যায় নেই এরকম, ঠিক আছে। এখন সমস্যাটা হচ্ছে কি, মানুষ না একটা দিকেই দেখে, মানুষ ভাবে যে আমি মনে হয় সব বই বড় লিখি, তাদের কাছে এই জিনিসটা মানে আড়ালে থেকে যায়, কেন আমি ঠিক জানি না। আমি এই তোমাকে দেখো যে মানুষ ভাবেই সাদাত হোসেনের সব বই আসলে অনেক বড়, ব্যাপারটা আসলে সত্যি না। আমার এই যে তোমাকে আমি 6-7টা বইয়ের কথা বললাম যে বইগুলো ছোট, এবং দেখো এই যে কাজল চোখের মেয়ে কবিতার বইগুলো, সবগুলো বই কিন্তু হচ্ছে অনেক ছোট। সো আমার কাছে যেটি মনে হয় যে মানুষ আসলে ভুলভাবে জিনিসগুলো আসলে দেখে। আর মানুষ কেন বড় বইগুলো পড়ে, এটি আমার কাছে মনে হয় যে মানুষ গল্পের ভিতরে ঢুকে যায়, চরিত্রের ভিতরে ঢুকে যায়, যত গভীর হয় গল্প তত তারা নিজেদেরকে হারিয়ে ফেলে, এবং ওই পর্যায়ে তোমার লেখার একটা ব্যাপার থাকতে হবে যেটি পাঠককে আসলে ডুবিয়ে দিতে পারবে এই গভীর সমুদ্রে, ওই গল্পের ভেতরে, ওই অনুভূতির ভেতরে তাদেরকে ঢুকিয়ে দিতে হবে, ডুবিয়ে দিতে হবে, সেটি হলে মানুষ পড়বে। আমার মনে হয় ওটি হয়। আপনার লেখালেখির পিছনে সবচেয়ে বেশি ইন্সপিরেশন কার কাছ থেকে পেয়েছেন? আমার লেখালেখি সবচেয়ে বড় ইন্সপিরেশন হচ্ছে আমার লাইফ, আমার জীবন। আমি কোনো ব্যক্তির কথা ওভাবে বলি না কখনোই, কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে আমার লেখালেখির সবচেয়ে বড় ইন্সপিরেশন হচ্ছে
আমার জীবনের গল্প তুমি যেটি বলছিলে, মানে এত এত গল্প আমার চারপাশে বা আমার জীবনে বা আমার অনুভব এগুলো। আমার মায়ের একটা ভূমিকা আছে, কিন্তু সেই ভূমিকাটাও ইনডিরেক্ট ভূমিকা। আমার মা কিন্তু কখনোই চাইতেন না যে আমি লেখালেখি করি, বরং উনি একভাবে আমাকে বিরত রাখারই চেষ্টা করতেন। বাট ওনার যে ফিলসফি, ওনার ব্যক্তিক জীবনের যেই পর্যবেক্ষণ, অভিজ্ঞতা এবং উনি যেই উপলব্ধি, এই উপলব্ধিগুলো উনি আমার ভেতরে অবচেতনভাবেই ঢুকিয়ে দিয়েছেন। ওই যে ওনার লাইফকে দেখার যেই প্রবণতা, যেই ভাবনা, যে উপলব্ধি, যে দৃষ্টিভঙ্গি, সেইগুলো হচ্ছে হয়তো আমাকে একটা সময় লেখক হয়ে উঠতে সাহায্য করেছে। সেটা ইনডিরেক্টলি, বাট ডিরেক্টলি আসলে আমাকে সবাই ডিমোরালাইজ করেছে। কেউ আসলে আমাকে ইন্সপায়ার করেনি লেখালেখির জন্য। এখন অনেকেই আমাকে জিজ্ঞেস করে, ভাই আমি তো আমার ফ্যামিলি সাপোর্ট করতেছে না, এই করতেছে না। তাই আমি বললাম যে ফ্যামিলি সাপোর্টের জন্য তোমাকে কেন অপেক্ষা করতে হবে, রাইট? মানে ধরো তুমি হচ্ছে ইউ ওয়ান্ট টু বি আ হিরো, তুমি একজন হিরো হতে চাও, বাট এখন ব্যাপারটা হচ্ছে তুমি কনকোয়ারার হতে চাও, তুমি তোমার চারপাশের পৃথিবীকে জয় করতে চাও। তো তুমি তোমার চারপাশের পৃথিবীকে জয় করতে যদি চাও, তাহলে সবার আগে তোমাকে জয় করতে হবে তোমার পরিবারকে। এখন তুমি যদি তোমার পরিবারকেই জয় করতে না পারো, তাহলে তুমি কীভাবে পুরো পৃথিবী জয় করবা? গট মাই পয়েন্ট? তাহলে তোমাকে আসলে এই অজুহাত দিলে হবে না যে আমার পরিবার সাপোর্ট করতেছে না। পৃথিবীর যত বড় বড় মানুষদের কারো পরিবারই আমার ধারণা তাদেরকে সাপোর্ট দেয় নাই। পরিবারের সাপোর্ট ছাড়াই তারা তাদের লক্ষ্য অর্জন করেছে। তো আমার কথা হচ্ছে এটি যে তুমি যদি আসলে সত্যিকার অর্থে বিজয়ী হতে চাও, সত্যিকার অর্থে তুমি স্বপ্নবাজ একজন মানুষ হতে চাও, তুমি চাও যে আমি চারপাশের জীবন ও জগৎকে জয় করব, আলাদা একজন মানুষের বেড়ে উঠবো, সবার আগে তোমাকে তোমার পরিবারকে জয় করতে হবে, সেটা তুমি যেভাবেই করো না কেন। সো অজুহাত দেওয়া যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে সময় দেওয়ার জন্য। বেঙ্গল সিমেন্ট এবং সিটি টিভির পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি উপহার। ওকে, থ্যাংক ইউ শান্ত, এবং সিটি টিভিকেও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পাঠকদের প্রতি আপনারা অনেক বেশি সিটি টিভি দেখবেন, সিটি এফএম শুনবেন, আর বইমেলায় আসবেন, প্রচুর স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আমরা কিন্তু এতক্ষণ মাস্ক পরা ছিলাম, আমরা নিরাপদ দূরত্বে বসে আছি, শুধু প্রোগ্রামটার জন্য আমরা আসলে মাস্ক খুলেছি। আপনারা যারা বইমেলায় আসবেন, আমি আশা করব সবাইকে যে আপনারা মাস্ক পরে আসবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আপনার বিরূপ পরিস্থিতিতে এবারে বইমেলাটা হচ্ছে, আপনাদের সহযোগিতায় আশা করি বইমেলাটা খুব দারুণভাবে শেষ হবে এবং সফলভাবে শেষ হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি বইমেলা নিয়ে বিশেষ আয়োজন বই পোকা। আগামী সপ্তাহে আবারও চলে আসবো সাথে কোনো লেখক কিংবা প্রকাশককে নিয়ে। সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে।